বর্তমানে কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের বর্তমানে কিন্তু এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হচ্ছে। এই ফর্মটা ফিল আপ করে জমা করলেই তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পটা আপনার চালু থাকবে এবং তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের আপনি টাকা কিন্তু পাবেন। তো সেই জন্য আজকে আমরা দেখে দেবো যে এই কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন তার প্রতিটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো এবং হাতে লিখে আপনাদের ফর্ম ফিল আপ করে কিন্তু দেখিয়ে দেবো। এবং এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার লাস্ট ডেট কবে সেটা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে এই ফর্ম ফিল আপে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। এবং সঙ্গে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কোথায় ফর্মটা জমা করতে হবে, ফর্মটা আপনি কোথায় পাবেন সেটাও জানিয়ে দেবো। এবং সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে বর্তমানে যারা পিএম কিষাণ পেত অথবা যারা কিন্তু পিএম কিষাণও পেত এবং কৃষক বন্ধুও পেত তাদের কি এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, অথবা একটি পরিবারের স্বামী এবং স্ত্রী কিন্তু উভয় কৃষক বন্ধু পেত, তো সেক্ষেত্রে দুজনকে কি এই ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে? এবং কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে বা সুবিধা পাচ্ছে তারা কি কৃষক বন্ধু সুবিধা পাবে? তো এই সমস্ত বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু রয়েছে। তো সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিয়ে দেবো এবং সঙ্গে এই ফর্মটা সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিই, তারপর পুরো আপডেটগুলি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বর্তমানে এই যে অ্যানেক্সারি 1 ফর্মটা আপনাদের জমা করতে হচ্ছে। এবার ফর্মটা কোথায় পাবেন? ফর্মটা হয় বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিস থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকেও আপনি ফর্মটা ডাউনলোড করতে পারেন। ফর্মের উপরে কিন্তু লেখা রয়েছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এবার এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন যে এটা কি যারা কৃষক বন্ধু নেই তাদের অ্যাপ্লিকেশনের জন্য নতুন ফর্ম? তাদেরকে বলে কি না, এটা নতুনদের জন্য নয়, যাদের কিন্তু অলরেডি কৃষক বন্ধু রয়েছে তাদের ভেরিফিকেশনের ফর্ম এটা, তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে বর্তমানে। তো সেই জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হচ্ছে। নতুনদের জন্য কিন্তু খুব শীঘ্রই ফর্ম বেরোবে, ফর্ম বেরোলে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম এখানে বলে দিয়েছি যে কৃষক বন্ধু আইডিটা আপনাকে বসাতে হবে। এবার কৃষক বন্ধু আইডিটা কোথায় পাবেন? এটা কিন্তু খুব সহজে আপনি অনলাইন থেকে আপনার আধার নাম্বার অথবা ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে অনলাইন থেকে কৃষক বন্ধু আইডি নাম্বারটা পেয়ে যাবেন এবং সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর বলা হয়েছে যে ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বর, এটা আপনাকে বসাতে হবে না, এটা কিন্তু অফিসার বসাবে। আপনি যখন ফর্মটা জমা করবেন অফিস কিন্তু সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে? এবার চলে আসি ফর্ম ফিল আপে। এখানে 1 নম্বর কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধুর রেকর্ডে যে নামটা রয়েছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। সবগুলো ইংলিশে ফিল আপ করবেন এবং বড় হাতের অক্ষরে। আচ্ছা, এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরের সেকশনটা, এটা কিন্তু আপনি ফিল আপ করবেন না, এটা কিন্তু অফিসার আপনার যে নামটা ঠিক রয়েছে কিনা, আপনার বাবার নাম ঠিক রয়েছে কিনা এগুলো চেক করবে এবং প্রতি ঘরে কিন্তু ঠিক চিহ্ন মারবে এইভাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, আপনি শুধু এখানে নামগুলি বসাতে হবে। এরপরেও কী বলা হয়েছে? এরপরে বলা হয়েছে যে আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। যদি আপনি বাবার নাম বসান সেক্ষেত্রে কিন্তু এখানে পিতাতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম বসিয়ে দেবেন। এরপরে ঠিকানা, 3 নম্বরে কী বলা হয়েছে? ঠিকানা। ঠিকানা কী বসাবেন? ঠিকানা কিন্তু আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এই 3টি ঠিকানা এখানে বসাবেন। এখানে ভিলেজের নামটা লিখবেন, তারপরে এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন ছোট ছোট করে, তারপরে এখানে পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন, ঠিক আছে? এটা লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন? এরপর বলা হয়েছে জেলা বা ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এবারে বসাতে হবে। সেই জন্য আপনার জেলা বা ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে? সঠিকভাবে কিন্তু আপনি লিখবেন, সবগুলো কিন্তু ইংলিশে বড় হাতের অক্ষরে কিন্তু লিখবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশনটা খুব সহজে হবে, আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট বা বাতিল কিন্তু হবে না। এরপর কী বলা হয়েছে? এরপর বলা হয়েছে ব্লক। এখানে আপনার ব্লকের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে? ব্লকের নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিলাম গ্রাম পঞ্চায়েতের নামটা, এইভাবে কিন্তু সঠিকভাবে বড় হাতের অক্ষরে লিখে দেবেন। এরপর বলা হয়েছে যে মৌজা বা গ্রামের নামটা বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভিলেজের নামটা সঠিকভাবে লিখে দেবেন, এইভাবে সঠিকভাবে বড় হাতের অক্ষরে কিন্তু ইংলিশে এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ, এখানে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু বসাতে হবে। এবার কিন্তু ব্যাংকের ডিটেলস, প্রথমে কী বলা হয়েছে? যে ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে ব্যাংকের নামটা লিখবেন এবং ব্রাঞ্চের নাম
এখানে যদি লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের যে শর্ট ফর্ম লিখে দেবেন ব্যাংকের নামটা এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা, যেখানে আপনার বইটা রয়েছে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। ঠিক আছে, এরপরে কী করবেন, আইএফসি কোড, ব্যাংকের যে আইএফসি কোডটা সঠিকভাবে লিখে দেবেন এখানে। ঠিক আছে, এখানে কোন ব্যাংকের ডিটেল বসাবেন, যেই ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা রয়েছে এবং যেই ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। তারপর আইএফসি কোড বসানোর পর তারপর কী করবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে। বসিয়ে দেওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এরপরে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে আধার নম্বর, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর কী বলা হয়েছে, এবার বলা হয়েছে যে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এসি নম্বর, এটা কিন্তু লিখে দেবেন, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বারটা। তারপরে এখানে পার্ট নম্বর, অর্থাৎ যে আপনার যেখানে ভোট দিতে গিয়েছিলেন সেই যে অংশ নম্বর, পার্ট নম্বরটা সেটা লিখে দেবেন এবং সঙ্গে সিরিয়াল নম্বরটা লিখে দেবেন। ঠিক আছে, তো এগুলো কোথা থেকে পাবেন, এগুলো হচ্ছে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে কিন্তু আপনার ভোটার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে এই নাম্বারগুলি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কী বলা হয়েছে, এরপরে বলা হয়েছে 2026 সালে ভোটের জন্য এএসডিডি তালিকায় কি আপনার নাম রয়েছে, এখানে ইয়েস বা নো লিখবে। এবার এই এএসডিডি মানে কি, এর মানে হচ্ছে যখন এসআইআর হয়েছিল 2026 সালে, তখন যদি কেউ মারা গিয়ে থাকে অথবা অনুপস্থিতির কারণের জন্য সেই এসআইআরে অংশগ্রহণ করেনি, অ্যাবসেন্ট ছিল এসআইআরে, তো সেক্ষেত্রে একটি তালিকা কিন্তু তৈরি করা হয়েছিল যারা যারা অ্যাবসেন্ট ছিল। এবার সেই তালিকায় কি আপনার নাম রয়েছে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। এরপর বলা হয়েছে যে বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে কি আপনার নাম রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে সিএতে কেউ যদি আবেদন করে থাকেন এবং বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে আপনি কি পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। দেখুন, যারা কিন্তু পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এই ফর্মটা তারাই ফিল আপ করবে যারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু পাচ্ছে তাদের জন্য। এবার যারা কিন্তু পিএম কিষাণ পেত, কৃষক বন্ধু পেত, তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এবারে কারণটা কি একটু পরে আমি জানিয়ে দিচ্ছি, প্রথম ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। তো সেই জন্য কী করবেন, এখানে পিএম কিষাণ সুবিধা পেতেন, এখানে কিন্তু নো লিখে দেবেন, যেহেতু আপনি শুধুমাত্র কৃষক বন্ধু সুবিধা পেতেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে আপনার কি কাজ করেন, কি আপনার কি কাজ করেন, আপনার পেশাটা কি। তো সেক্ষেত্রে আপনি এখানে ফার্মার লিখতে পারেন, অথবা আপনি যেই কাজটা করেন সেটা আপনি লিখে দেবেন সঠিকভাবে, ইংলিশে লিখবেন। এবার কিন্তু জমির ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য কী করবেন, এখানে প্রথম কী বলা হয়েছে, জেল নাম্বার, এখানে কিন্তু জমির রেকর্ড কিন্তু লেখা রয়েছে জেল নাম্বারটা, সেই জেল নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর খতিয়ান নাম্বার, এবার জমির খতিয়ান নাম্বারটা লিখে দেবেন সঠিকভাবে। চাষযোগ্য জমির কিন্তু, ঠিক আছে, আপনার যে বাস্তু জমি এরকম কিন্তু নয়, শালি জায়গা যেগুলো চাষযোগ্য জমি তার ডিটেলস কিন্তু বসাতে হবে। তারপরে দাগ নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এবার কিন্তু যে কত একর, সেই জমিটার পরিমাণটা কত একর সেটা একরে লিখে দেবেন সঠিকভাবে। তারপর এখানে বলা হয়েছে যে এখানে খতিয়ানের তারিখ বা আরওআর তারিখ, আপনার জমির রেকর্ডে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে তারিখটা, সেই তারিখটা কিন্তু লিখে দেবেন। অথবা বর্তমান নতুন রেকর্ডটা ডাউনলোড করতে হচ্ছে অনলাইন থেকে, সেক্ষেত্রে বাংলা ভূমি পোর্টাল থেকে রেকর্ডটা ডাউনলোড করে সেই রেকর্ডে যে তারিখটা লেখা রয়েছে সেই তারিখটা লিখে দেবেন। এরপর বলা হয়েছে যে জমির টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে, যে জমিটা আপনার নামে কীভাবে হয়েছে, আপনি কি জমিটা কিনেছেন নাকি পূর্বপুরুষের মাধ্যমে জমিটা আপনার কাছে এসেছে, অথবা আপনার বাবার মৃত্যুর পর আপনার জমিটা আপনার নামে হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন, এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, প্রথম পেজের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার কিন্তু পিছনে, এই পেজের কিন্তু পিছনে চলে আসবেন। এবার এখানে কি বসাতে হবে, দেখুন এখানে যারা যারা কিন্তু বিবাহিত তার কিন্তু স্ত্রীর ডিটেলসটা বসাতে হবে। ঠিক আছে, অথবা কেউ যদি বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামীর ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। এবার যদি আপনি বিয়ে না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কোনো কিছু বসানোর দরকার নেই। ঠিক আছে, যারা যারা বিবাহিত তার এখানে স্ত্রীর ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে নেম অফ স্পাউস, এখানে কিন্তু আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে, সেই জন্য ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এগুলো কিন্তু আপনার স্ত্রীর কিন্তু। ঠিক আছে, এবং আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন, আপনার স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এপিক নম্বর, অর্থাৎ আপনার স্ত্রীর কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাসেম্বলি নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, একে একে সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। এগুলো একে একে বসিয়ে দেওয়ার পর এরপর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার স্ত্রী কি
কৃষক বন্ধু যে প্রকল্পের সুবিধা বর্তমানে পেতেন বা পাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এরপর বলা হয়েছে যে 2026 সালের ভোটারে এসএসডিডির তালিকায় যদি আপনার স্ত্রীর নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে যদি এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে যদি নাম থেকে থাকে আপনার স্ত্রী, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে সিএতে পেন্ডিং লিস্টে যদি আপনার স্ত্রীর নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে আপনার স্ত্রী কি পিএম কিষাণ সুবিধা পান, পিএম কিষাণে যদি সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে আপনার স্ত্রী বর্তমানে কি কাজ করে, কি যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখবেন, যদি কৃষক হয়ে থাকে সেক্ষেত্রে ফার্মার লিখবেন, অথবা আপনার স্ত্রী যে কাজটা করে সেরকম তো এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে অঙ্গীকারপত্র। এখানে তো বলে দেওয়া হয়েছে যে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন এগুলো আপনার নিজের জ্ঞান অনুযায়ী আপনি ফর্মটা ফিল আপ করলেন, কোনো যদি ভুলভাল বসান সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তারপরে এখানে কী করবেন, এখানে আপনার সিগনেচার করবেন, সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে আপনার সিগনেচার করে দেবেন, ব্যাস, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে। এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড করে দেবে। এখানে তো অফিস আপনার নামটা এবং কৃষক বন্ধু আইডি সিরিয়াল নম্বর বসিয়ে এই যে অংশটা এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। ঠিক আছে, এই রিসিপ্টটা প্রোভাইড করে দেবে, এটা আপনি নিয়ে চলে আসবেন। তো এইভাবে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী দেখুন। এই ফর্মের সঙ্গে হচ্ছে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং সঙ্গে জমির রেকর্ডে কিন্তু জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। এবং সবগুলো জেরক্সের নিচে যে যার সিগনেচার করবে। আপনার জেরক্সের নিচে আপনি সিগনেচার করবেন, আপনার স্ত্রীর জেরক্সের নিচে আপনার স্ত্রী কিন্তু সিগনেচার করবে, করে কিন্তু আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দিবেন, বর্তমানে কিন্তু পঞ্চায়েতে ক্যাম্প করে কিন্তু এই যে ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে। এবার আপনার পঞ্চায়েতে যদি ক্যাম্প করে ফর্মটা জমা নেওয়া হয় সেক্ষেত্রে সেখানে আপনি জমা দিতে পারেন, অথবা যে কিষাণ মান্ডি যে অফিস রয়েছে, ঠিক আছে, আপনার ব্লকে যে কিষাণ মান্ডি অফিস রয়েছে সেখানে গিয়েও এই ফর্মটা আপনি জমা করতে পারেন। ঠিক আছে, জমা করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু কৃষক বন্ধু যে প্রকল্পটা আপনার চালু থাকবে এবং এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়ে দিই। যেরকম কারো যদি পিএম কিষাণ থাকে সে কি আবেদন করবে, না সে আবেদন করবে না। অথবা কেউ যদি পিএম কিষাণ পেতো এবং কৃষক বন্ধুও পেতো, সে কি আবেদন করবে, না সেও কিন্তু আবেদন করবে না, তাদের আবেদন করতে হবে না, কারণ তাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশান হয়ে আছে। দেখুন এখন বর্তমানে এই যে কৃষক বন্ধুরাকে পিএম কিষাণের আয়তায় কিন্তু নিয়ে আসা হচ্ছে, সেই জন্য যেহেতু তার অলরেডি পিএম কিষাণ রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ভেরিফিকেশান করার কোনো রকম প্রয়োজন নেই, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এটা কারা করবে তাহলে, যারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু পেতেন, শুধুমাত্র পিএম কিষাণ পেতেন না, শুধুমাত্র কৃষক বন্ধু পেতেন, তাদের জন্য এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, এবার এই ফর্মটা জমা নেওয়ার লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাইয়ের মধ্যে ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, এবার অনেকে কমেন্ট করেছিল যে স্বামী স্ত্রী কি উভয় আবেদন করতে পারবে। হ্যাঁ, উভয় যদি কৃষক বন্ধু পেতো, দুজনে যদি কৃষক বন্ধু সুবিধা পেতো তাহলে দুজনে আবেদন করবেন, দুটি ফর্ম লাগবে। এবার অনেকে কমেন্ট করেছিল যে যারা যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পায় বা অন্নপূর্ণা সুবিধা পায় সেক্ষেত্রে তারা কি আবেদন করতে পারে। হ্যাঁ, তারাও আবেদন করতে পারে। এটা বর্তমানে ভেরিফিকেশান চলছে। যারা কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পেতেন তাদের বর্তমানে ভেরিফিকেশান চলছে, সেই জন্য এই ভেরিফিকেশানের ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, এবার অনেকে কমেন্ট করেছিল যে আমি কিন্তু কৃষক বন্ধুর সুবিধা পাই না, আমি নতুনভাবে আবেদন করতে চাই, সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে কি জমা করলে আমি কিন্তু কৃষক বন্ধুর আয়তায় চলে আসবো। না, এটা নতুনদের জন্য নয়, কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের ভেরিফিকেশানের জন্য এই ফর্মটা। নতুনদের জন্য ফর্ম কিন্তু খুব শীঘ্রই বার হবে, যখন বার হবে আপনাদের জানিয়ে দেবো, এবং ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এটা বর্তমানে যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের জন্য ভেরিফিকেশান চলছে, সেই জন্য এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি আরও কোনো আবার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে